হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘন ফুটবল। আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক অল এফপিএল ম্যানেজার্স। আর আমাদের ফুট আলোচনা দ্য এফপিএল ঘন শোতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। গেম উইক 5 সামনে, ইন্টারন্যাশনাল ব্রেক প্রায় শেষের দিকে, আর আমরা এই জন্য আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। সো আমাদের সাথে অলরেডি আজকে বেশ কয়েকজন গেস্ট আছে। কিছু গেস্টকে আমরা অলরেডি চিনি, বাট আমাদের মধ্যে একজন নতুন গেস্ট আছেন, তার সাথে আমরা আগে পরিচয় হয়ে নেই। সো বাপ্পা, পরিচয় প্লিজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আলী শাহরিয়ার আমিন বাপ্পা। আমি কাজ করছি ঢাকা ট্রিবিউন নিউজ পেপারে অ্যাজ এ স্পোর্টস এডিটর হিসেবে। আর ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলা হচ্ছে বহু বছর ধরেই। ইনফ্যাক্ট 2011 সাল থেকে ফ্যান্টাসি খেলা হচ্ছে। হ্যাভেন্ট অ্যাচিভড এনিথিং ইয়েট, এখনো কোনো টুর্নামেন্ট জিতা হয়নি, বাট স্টিল ভেরি মাচ ফন্ড অফ ফ্যান্টাসি, এবং আশা করছি এই সিজনেও বেশ ভালো কিছু হবে। আমরা সবাই অ্যামাচার, সো আমরা কেউই কোনো কিছু এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারিনি, সো নো প্রবলেম। সো উই আর ফাইন উইথ দ্যাট। প্রণয়, you are muted. Still muted. না, এখনো শোনা যাচ্ছে না প্রণয়। এখন শোনা যাচ্ছে। ইয়েস। আচ্ছা, আমার মনে হচ্ছে হেডফোনে কোনো একটা প্রবলেম, সরি। সো আমি প্রণয়, আমি রুকি লেভেলের ফ্যান্টাসি প্লেয়ার। সো আমার গেম উইকের পয়েন্টগুলি দেখলে আসলে আরো নিচে নেমে যেতে ইচ্ছে করে। রাইট, নো আশফাক। Ashfaq, recurring guest on the show. Happy to be here. রাইট। সো হতাশ হওয়ার কিছু নাই আসলে প্রণয়। আমরা সবারই অবস্থা খারাপ। বড় বড় যারা এফপিএল এক্সপার্ট যারা নিজেদেরকে বলেন, তাদেরকেও আমি দেখছি যে প্রায় 40 লাখের মধ্যে ঘোরাফেরা করছে আর কি। রেইনিং যে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন, যে পরপর 2বার ইন্ডিয়ান চ্যাম্পিয়ন হয়েছে আর কি, সে বর্তমান তার প্রেজেন্ট র্যাঙ্কিং হলো 42 লাখ। সো হতাশ হওয়ার কিছু নাই দোস্ত, সো ডোন্ট ওয়ারি। এখন যদি আমি বলি যে আসলে কি অবস্থা না কেন অবস্থা, আসলে সেই ক্ষেত্রে এটা বলা যাবে। বাট বিফোর উই স্টার্ট, প্রণয় আমাদেরকে একটু জানা যে আজকে শোতে কি হচ্ছে। তো আজকে আমাদের আমরা যে বিষয়গুলি কভার করব তার মধ্যে থেকে প্রথমে আছে ফিকচারগুলি আমরা কভার করব নেক্সট গেম উইকে। দেন আমরা ট্রান্সফার টার্গেটগুলি দেখব এই নেক্সট গেম উইক, এবং সো অন এর উপরে আমরা কি ধরনের ট্রান্সফার টার্গেটগুলি সেট করতে পারি এবং টপ ট্রান্সফারগুলি নিয়ে কথা বলবো। দেন ক্যাপ্টেন্সি চয়েস, ডিফারেন্সিয়াল, আর লাস্টলি আমরা জাস্ট আমাদের ক্যাপ্টেন চয়েস এবং ট্রান্সফারগুলি নিয়ে একটু ডিসকাস করব। রাইট, সো লটস টু ডিসকাস, অনেক কিছু কথা বলার আছে। বাট বিফোর উই স্টার্ট, 4টা গেম উইক হয়েছে। 4টা গেম উইকে খুবই কেওটিক ছিল, আনপ্রেডিক্টেবল। সবাই বলছি, কেন বলছি সেটার কারণ হলো এখানে এখন পর্যন্ত 38টা গেম হয়েছে, যার মধ্যে 144টা গোল হয়েছে, যেটা আসলে সাধারণত অন্যান্য সিজনের চেয়ে 40টা গোল বেশি হয়েছে এই সিজনে অলরেডি। সো উইচ ইজ ইন্টারেস্টিং। গত সিজনের চেয়ে অলরেডি 40টা বেশি। 3.79 গোল অলরেডি হয়েছে প্রত্যেকটা গেমে এখন পর্যন্ত, এবং যেটা হলো আলটিমেটলি ইংলিশ টপ ফ্লাইটের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট সিন্স 1930। সো বুঝতে হবে যে আমরা কোন সিজনে খেলছি আর কি। এখন পর্যন্ত 11টা ম্যাচ যেখানে 5টা ও তার বেশি গোল হয়েছে, উইচ ইজ অ্যাগেন অন্যতম একটা হাইয়েস্ট 1960 এবং 61 এর পর থেকে। সো আরো কিছু আছে। দিস ওয়ান ইজ ইন্টারেস্টিং। লিভারপুল প্রথম চ্যাম্পিয়ন, যারা প্রথম 7টা গোল গেমে, মানে তাদের গেম 7টা গোল কনসিড করেছে আর্সেনালের পরে 1953 সাল থেকে। সো দ্যাটস অ্যান ইন্টারেস্টিং ওয়ান। প্রণয় ভাই, এটা মুখস্থ রাখেন। হ্যাঁ প্রণয় ভাই, এটা মুখস্থ রাখেন। এটা কি প্রতি এপিসোডে এটা আমাদের সবাইকে মুখস্থ রাখতে হবে আর কি, ঠিক আছে? বলতে হবে, এটা অলরেডি ডিসকাস মনে হয়। এটা অবশ্যই ডিসকাস করতে হবে এবং এটা আমাদের অনেক কথা হবে আর কি। যাই হোক, এখন পর্যন্ত 4.05 বিগ চান্সেস তৈরি হয়েছে অলরেডি। সো যতদিন পর্যন্ত অপটা রেকর্ডস আসছে আর কি, ততদিন পর্যন্ত এটাই হলো সবচেয়ে বেশি হাইয়েস্ট অ্যাভারেজ বিগ চান্সেস। সো বোঝাই যাচ্ছে যে একটা ম্যাচে যদি 4টা করে বিগ চান্সেস হয়, তাহলে গোল স্বাভাবিক বেশিরভাগই হবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো, সেটা হলো লাস্ট পয়েন্ট, যেখানে অ্যাভারেজ নাম্বার অফ শটস পার গেম হ্যাজ ডিক্রিজড। মানে শট পার গেমে আসলে কমে গেছে, কিন্তু কনভার্সন রেট ব্যাপক বেড়ে গেছে।
এবং যেটা আমরা Correct. গত সিজনে যদি 11% হয়ে থাকে, এই সিজনে সেটা অলরেডি 16.1। সো তার থেকে এই সমস্ত স্ট্যাটিস্টিক্স থেকে কয়েকটা কি পয়েন্টস আমি যেটা বলবো, একটা হলো ডিফেন্সিভ এরার, দ্বিতীয় হলো বেশ কয়েকটা পেনাল্টি প্লাস নতুন হ্যান্ডবলের যে নিয়ম, এবং তৃতীয়টা হলো স্ট্রাইকার্স আর বিট মোর ক্লিনিক্যাল, তারা আরেকটু বেশি ক্লিনিক্যাল ফিনিশ করছে। বাট এনিওয়ে, সো দ্যাট ইজ দ্য রিজন প্রবাবলি যার কারণে আসলে আমরা এরকম একটা কিওটিক সেশন দেখছি। বাট আমার মনে হচ্ছে যে এটা ধীরে ধীরে রিগ্রেস করবে এন্ড উই উইল গেট ব্যাক টু নর্মাল যখন হয়তো সবকিছু ঠিক হয়ে আসবে। Anyway, let's move to the next one, and that is fixtures. And Ashfaq, can you please do the honor, bhai? ফার্স্ট অফ অল বলে রাখি যে ফিক্সচার্স মানে আপাতত গেম উইক যে 4টা গেছে, বাট উই হ্যাভ লার্ন যে ফিক্সচার্স ইজ নট মিনিং এনিথিং। আমরা অ্যাজিউম করতেছি যে ভেরি ইজি ফিক্সচার, মানে সেখানে আমরা মানে ডিফেন্সিভ রিটার্নস অনেক ভালো পাবো অথবা অফেন্সিভ রিটার্নস অনেক ভালো পাবো। ইট হ্যাজ নট বিন দ্য সেম। পিপল হু হ্যাভ captained Salah probably got some points মানে Aston Villa against it, but মানে people who have invested in say double defenses in Liverpool, হ্যাঁ actually মানে তাদের অবস্থা খুব একটা ভালো যায় না এখন। what I mean to say is যে the season so far has been very chaotic, মানে কোনো আপনার সেখানে ধরা বাঁধা কোনো কিছু আমরা বলতে পারতেছি না। যেমন ফর এক্সাম্পল আমি at this round of fixtures, easiest fixture has been to me is the Spurs versus West Ham fixture. The Right. Spurs versus West Ham khata kolome is the easiest fixture because Spurs is at home. Tarpore Spurs is in form. Tar ager match they have been scoring goals. Son is been excellent in form. Our Harry Kane has actually he has been more creative than being clinical. He has been actually he's been the playmaker in the team. So আসলে ধরা বাঁধা কিছু এভাবে বলা যায় না, কারণ ওয়েস্ট হ্যাম, although we did not invest in West Ham because of their fixtures, West Ham has been playing very good at they have been keeping clean sheets. Even though they are not defensively sound, they have been keeping clean sheets, they have been scoring goals. তো আসলে fixtures নিয়ে খুব ধরা বাঁধা কিছু নাই, but if I had to pick one fixture বা one or two fixtures, one of them would be Spurs versus West Ham, because Spurs is at home and they are in great form. Son is a very good pick, would be a very good pick this week because he did not have international duties, so he'll be well rested. তারপরে Chelsea versus Southampton I think will be a high scoring game. Jodio Chelsea has kept a clean sheet last game, I don't think they are still defensively very sound. তারপর আমি দেখলাম যে recently Mendy is injured, so chances are Kepa will be back in goal and make another mistake. Very তো likely. মোটামুটি এই। আর Leicester versus Aston Villa, any other season or any other given time হয়তো বলতাম যে it would be an easy fixture for Leicester, but again Aston Villa has been proving us all wrong and has been very good defensively, so ওখানেও অনেক সারপ্রাইজেস থাকতে পারে। Surprise! So if we had to pick one fixture regarding to invest on, my pick would be on Spurs versus West Ham. Right. So any comments? আমার মনে হয় যে লিভারপুল আর হচ্ছে কি এভারটনের ম্যাচটা খুব পয়েন্ট বেশি হতে পারে। এমনিতে ডার্বি ম্যাচ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি অ্যালিসন থাকবে না, সো লং টার্ম ইনজুরির কারণে অ্যালিসন থাকছে না, সো লিভারপুল এবার 8টা খাবে এমনিতেই সে কি, বাট সামহাউ আর এভারটনের খুবই ভালো পারফরমেন্স অ্যাটাকিং পয়েন্ট অফ ভিউ থেকে, সো এটাতে অনেক গোল হতে পারে এবং সালার যেহেতু পারফরমেন্স ভালো, সো এখানে গোল আসতে পারে। আমার মনে হয় যে এটা একটা হাইয়েস্ট পয়েন্ট গিভিং পিকচার হবে। Salah in fact is one of the other guys who is rested, he does not have an international fixture on the break, so he's well rested, so কোনো পয়েন্টস আসতে পারে। that's আমার এভারটন আর এভারটন আর লিভারপুলের খেলার ব্যাপারে আসলে হ্যাঁ আমারও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আসলে লাস্ট গেমটা যেটা হয়েছিল যে অ্যাস্টন ভিলার খুব হাইলাইন ডিফেন্স ছিল আর কি, আর জর্গেন ক্লপ যেটা করছে যে 2-3টা গোল কনসিড করার পরেও সে তার ট্যাকটিক্সটা চেঞ্জ করে নাই, খুবই অ্যাটাকিং মাইন্ডসেটে ফুটবলটা খেলছিল। আমার মনে হয় বিশ্বাস করতে পারতেছিল না যা হচ্ছে আর কি, এইজন্য আর চেঞ্জ করে না।
সেটাই, আর 7টা গোলের মধ্যে আসলে 3টা গোল ছিল ডিফ্লেকশন, তারপরও মানে গোল তো গোলই এনিওয়ে। আর আমার মনে হয় যে এভারটনের ফর্মের কথা বিবেচনা করে ওদের কার্লো অ্যানচেলোটি যেহেতু অনেক ভালো একজন কোচ, মাস্টার ট্যাকটিশিয়ান বলা যায়, ইয়র্গেন ক্লপ প্রবাবলি এবার টিমটাকে, যেহেতু এলিসন গোলে নাই, প্রবাবলি টিমটাকে এত অ্যাটাকিং ফরমেশনে নাও খেলাতে পারে। সম্ভবত তাদের যে দুইটা ফুল ব্যাক, আর্নল্ডার, অ্যান্ডারসন, ওরা হয়তো একটু একটু ধরে খেলতে পারে। সো ইউ নেভার নো, আমি অবাক হব না যদি এভারটন আর লিভারপুল ইভেন 1-1 ড্র হয়, কারণ এই ধরনের ক্রাঞ্চি ফিকচার ম্যাচ গুলো দেখা যায় যে কেউই রিস্ক নিতে চায় না, আর বিশেষ করে এভারটন, লিভারপুল অলরেডি পয়েন্ট লস করছে। সো তারা জানে যে এভারটনের মাঠে তারা আন্ডার প্রেসার থাকবে, সো প্রবাবলি তারা একটু এটা কম করতে পারে। লেটস সি, যদি ভালো ভালো খেলা হয়, গোল বেশি হয়, তাহলে তো সবাই খুশি, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। One other thing to consider is that there is a chance that James will be benched for this game. James, Right. Colombia plays on Wednesday. তারপরে he will be back probably on Friday. আর মানে এভারটন has an early kick off, মানে ফার্স্ট গেমটা হচ্ছে গিয়ে উইকেট এভারটনে, যেটা হচ্ছে গিয়ে 12:30 লোকাল টাইম মনে হয়। তো অ্যানসেলোটি আগেও বলছিল যে we'll see if he recovers, if not then he will be benched. So Right. ওকে, that is one thing to consider as well. রাইট, এই জন্য আমাদের ইনজুরি ভিডিও প্লিজ এফপিএল ম্যানেজার্স কিপ অ্যান আই, আমাদের ইনজুরি ভিডিও প্রত্যেক শুক্রবার রাতের বেলা করে আমরা রিলিজ করি, যেটা প্রেস কনফারেন্সের একটা কম্প্রিহেন্সিভ গাইড দেই। সো প্লিজ ডু কিপ অ্যান আই। বাপ্পার যে পয়েন্টটা বলছিল আর কি এভারটন লিভারপুল থেকে, আমার যে পয়েন্টটা আমি সেটাকে সাপোর্ট করবো আর কি, যে সাধারণত আমরা হিস্টোরিক্যালি যেটা দেখেছি লিভারপুল এন্ড এভারটনের ম্যাচ খুবই কেজি এবং লো স্কোরিং ম্যাচ হয়েছে এখন পর্যন্ত, প্রিভিয়াস সিজনে যেটা দেখেছি। এই সিজনে সামহাও আমি মনে এক্সপেক্ট করছি যেটা একটা হাই স্কোরিং হতে পারে, ওয়ান বিকজ অফ এভারটনস ফর্ম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি অ্যাস্টন ভিলার খেলাটা দেখে থাকি লিভারপুলের সাথে, সেখান থেকে আলটিমেটলি মোস্ট অফ দি অ্যাটাক জ্যাক গ্রিলিশ যেটা করেছিল, ইট অল কেম ফ্রম আলটিমেটলি ফ্রম দ্য লেফট সাইড, ফ্রম দ্য রাইট সাইড। সো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে রিচার্লিসন, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে রিচার্লিসন মাইট বি অন দ্য স্কোর শিট, এটাই। এনিওয়ে, লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, ট্রান্সফার্স। সো সেক্ষেত্রে প্রণয়, ট্রান্সফার্স প্লিজ। ওয়েল, ট্রান্সফার যদি আমরা দেখি যে মানে টপ ট্রান্সফারের কি ধরনের ট্রেন্ড, তো সবারই আসলে এই চারজনের উপরেই। সো কালভার্ট লুইন এবং রদ্রিগেজ, এই পেয়ারটার উপরে সবাই হচ্ছে গিয়ে খুবই ফোকাস করছে। আর সেকেন্ড পেয়ার হচ্ছে গিয়ে সন এবং কেইন। সন এবং কেইনের নেক্সট ফিকচার গুলিও খুবই ফেভারেবল। ওয়েস্ট হ্যামের সাথে হোম, দেন বার্নলির সাথে অ্যাওয়ে, দেন ব্রাইটনের সাথে হোম, দেন ওয়েস্ট ব্রম এন্ড ম্যানচেস্টার সিটি হোম। সো স্বাভাবিকভাবেই যদি আমরা দেখি যে স্পার্স হচ্ছে গিয়ে হোম ম্যাচগুলিতে খুবই বাজে পারফর্ম করছে এবং অ্যাওয়ে ম্যাচগুলিতে খুবই ভালো পারফর্ম করছে, এবং কেইন এবং সন দুইজন একদম সেম ম্যাচে সেম টাইপের রিটার্ন দিয়েছে। দুজনেই আসলে অ্যাওয়ে ম্যাচগুলিতেই ভালো খেলেছে। পুরো স্পার্সের টিমের পারফরমেন্স অ্যাওয়ে ম্যাচেই ভালো ছিল। আর কেনই বা হচ্ছে গিয়ে এটার উপরে আসলে ট্রান্সফার টার্গেট থাকবে না। সনের পয়েন্ট হচ্ছে গিয়ে 45 আর কেইনের পয়েন্ট হচ্ছে গিয়ে 44। সো ওয়ান অফ দ্য হাইয়েস্ট পয়েন্ট প্রোভাইডার। তো সবাই আসলে এই দুজনের উপরে খুবই রিলাই করবে। আর সেকেন্ডলি যদি বলি, ডমিনিক কালভার্ট লুইন এবং রদ্রিগেজ, এই দুজনও খুবই ভালো ফর্মে আছে। কালভার্ট লুইনের অলরেডি 6টা গোল, অ্যাসিস্ট নেই, 37 পয়েন্টস, এবং এখন পর্যন্ত যদি দেখি 48.5% হচ্ছে কি ওনারশিপ। সো খুবই হাই ওনারশিপ। সো 6 পয়েন্টে যদি ও দেয়, তাও অনেক বেশি এফেক্ট করবে হচ্ছে কি সবার র্যাঙ্কিং এর উপরে। সো মাস্ট হ্যাভ প্লেয়ার হিসেবে আসলে কালভার্ট লুইনকে বলা যেতে পারে এখন। রদ্রিগেজেরও ওনারশিপ যথেষ্ট হাই, 38.7%, এবং নেক্সট গেম উইকে আমার মনে হয় যে এটা আরো হাই হতে পারে, যদিও সবাই ওই ফিকচারের বিষয়গুলিকে আসলে কনসিডার করবে কিনা। আমার মনে হয় যে যখন মানুষ ট্রান্সফার করে, জাস্ট শুধু পয়েন্ট রিটার্ন এবং ফর্মের উপরে ডিপেন্ড করে আসলে ট্রান্সফার করে ম্যাক্সিমাম এফপিএল ম্যানেজার। বাট যারা অনেক বেশি চিন্তা করে তারা হয়তো নেক্সট গেম উইক না, তার নেক্সট গেম উইকের পরের গেম উইকে আসলে এটা চিন্তা করতে পারে। বাট আমি জানি না যে আসলে নরমালি ট্রান্সফার ট্রেন্ড কি ধরনের আসলে রেজাল্ট দেবে। সো এই 4টা প্লেয়ার বাদে আর যদি কারো কথা বলা যায়, তাহলে আমার মনে হয় যে গোলকিপিং অপশনে মার্টিনেজের কথা বলতেই হবে। অ্যাস্টন ভিলা যথেষ্ট ভালো পারফর্ম করছে ডিফেন্সিভলি, এবং অলরেডি মার্টিনেজের ওনারশিপ 8.3, এবং সবাই যখন শুরুতে হচ্ছে গিয়ে ম্যাকার্থির উপরে আসলে সবার টার্গেট ছিল, আস্তে আস্তে ম্যাকার্থির উপর ডিপেন্ডেন্সি কমে আসলে সেটা মার্টিনেজের উপরে চলে যাচ্ছে।
এবং রায়ানের উপরেও অনেকের ডিপেন্ডেন্সি ছিল। আমার মনে হয় যে এই দুইটা ওনারশিপের থেকে মার্টিনেজের ওনারশিপটা বেটার হয়ে যাচ্ছে আর কি দিনকে দিন। আর অলরেডি মার্টিনেজের কথা যদি বলি, তিনটা গেমে অলরেডি 9টা সেভ করেছে এবং 2টা সিএস রেখেছে। সো যে কোনো ম্যানেজারের জন্য আসলে বাজেট গোলকিপার হিসেবে মার্টিনেজের ভালো একটা চান্সেস আছে এবং ট্রান্সফার ট্রেন্ডও ওরকম বলছে। আর একটা ফুলিশ ট্রান্সফার ট্রেন্ড আছে, সেটা হচ্ছে চিলওয়েল। ফার্স্ট গেম উইক ছিল ওর, ভালো পারফর্ম করেছে, সবাই ওর পিছনে লেগে পড়েছে। বাট চেলসি ডিফেন্সিভলি এখনো আসলে খুব একটা ভালো বলা যাবে না। 4টা গেম উইকে মাত্র একটাই ক্লিন শিট ছিল। অলরেডি চিলওয়েল 8.9% ওভারঅল ওনারশিপে আছে। সো আমার মনে হয় যে নেক্সট গেম উইকে যদি ভালো পারফর্ম করে সেটা আরো অনেক বাড়বে। এই ছিল আপাতত। আমার মনে হয় যে এই আমার 6টা কিছু প্লেয়ার পয়েন্ট আছে। হ্যাঁ, অফকোর্স, প্লিজ। না, আমার কিছু পয়েন্ট আছে অলরেডি, যেটা জানি যে আমি যেটা বলছিলাম আর কি, যে আমাদের আসলে এবারকার ইনজুরি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশ কিছু ইনফরমেশন আসছে অলরেডি যেগুলো আসলে খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়াচ্ছে। যেমন অলরেডি বেলজিয়ান ন্যাশনাল টিমের টুইট থেকে দেখা গেছে যে কেডিবি অলরেডি ব্যাক করেছে, কারণ সে কোনোভাবেই তার ফিটনেস লেভেল এরকম ছিল না যে সে কোনোভাবে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে, যেটা আগামীকালকে হবে। সো ওয়েডনেসডেতে আইসল্যান্ডের বিপক্ষে খেলায় কেডিবি খেলছে না, হি ইজ ব্যাক। এবং অনেকেই ধারণা করছে সে নাও খেলতে পারে ওয়েডনেসডেতে। তো এটার কারণে যেটা হয়েছে যে অলরেডি 3,20,000 মানুষ অলরেডি কেডিবি কে বের করে দিয়েছে। 3,20,000 মানুষ অলরেডি কেডিবি কে বের করে দিয়েছে এই নিউজ দেখার পরে, যার মধ্যে 73.5% মানুষ হলো কেডিবি কে বের করে সনকে ট্রান্সফার ইন করেছে। সো গুড লাক উইথ দ্যাট। যদি কেডিবি খেলে, I don't know, but anyway, that's another. So KDB নিয়ে কিছু স্ট্যাটিস্টিক্সও আছে। ফর এক্সাম্পল যে মানে although he is not returning, first of all, although he is not returning as much as last season, at least এই সময় বা কিছু, but he has created the most number of chances in the Premier League এখন পর্যন্ত। Right. But KDB has সে নিজেও অ্যাডমিট করছে যে he is exhausted. He's been playing non-stop for 2 years straight. So he's exhausted and he's a bit complaining that he's not getting any break. আর টিম মানে প্লেইং অ্যানালাইসিস করতে গেলে, এটা আমি রিসেন্ট একটা স্ট্যাটিস্টিক দেখলাম যে Phil Foden has started more games. So KDB has died a bit back, মানে is played a bit more deeper. কারণ ফিল ফোর্ডেনের ডিফেন্সিভ ডিউটিস সে অত ওইভাবে ফুলফিল করে না। তো ওটার জন্য দেখা গেছে যে কেডিবি কেই অনেক ডিপ খেলে সেটাকে কম্পেনসেট করতে হয়, which might be one of the reasons we have not seen much more forward movement of him. Right. এটা একটা কনসার্ন। না, আর একটা জিনিস হলো ক্রেসওয়েলের ব্যাপারে প্রণয় বলছিল। সো ক্রেসওয়েলকেও শোনা যাচ্ছে যে সে নাকি অলরেডি নিজেকে সেলফ আইসোলেট করে রাখছে, সো নট শিওর। এবং তার নাকি চিলওয়েল, নট ক্রেসওয়েল, সরি, চিলওয়েল অলরেডি সে নিজেকে সেলফ আইসোলেট করে রাখছে, এবং যতটুকু শোনা যাচ্ছে যে তার নাকি অলরেডি পুনরায় যে সমস্যাটা ছিল সেটা নাকি রিয়াকার করেছে। সো জানি না কতটুকু অ্যাকুরেট খবর, বাট আমি যেটা বলছিলাম যে আমাদের ইনজুরি নিউজ ভিডিও যেটা আসবে, দ্যাট উইল বিকাম ভেরি ইম্পর্টেন্ট, কারণ ততদিনে আমরা জানতে পারবো, আর একটু ক্লিয়ারিটি আসবে। ল্যাম্পার্ড তো মরিনোর শীর্ষ ঘুরায় ফেরায়। রাইট। নেভার ট্রাস্ট, আমি একটা জিনিস বলে রাখি, নেভার ট্রাস্ট কয়েকটা ম্যানেজারকে আমরা কখনো বিশ্বাস করব না, এবং তাদের কথার মধ্যে সবসময় একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে নেওয়া উচিত। সলস্কার, ক্লপ, পেপ, ল্যাম্পার্ড, আর আরেকজন আছে হলো এখন নতুন আসছে, সে হলো যে কি যেন নাম, পটার ইজ অলসো নট ভেরি গুড উইথ ইট। সো এই ক্ষেত্রে একটু সাবধান থাকা উচিত আর কি আমাদের, যখন তাদের নুনো বেস্ট, নুনো কোনো কথা বলে না। রাইট কোনো নিউজ দেয় না, নুনো কোনো কথা বলে না। হ্যাঁ, দেখা যাক কি হয়, কয়েকজন খেলতেছে, কয়েকজন ফিট না, কে ফিট না বলবে না, জাস্ট জেনারিক। রাইট। বাপ্পা, কোনো ট্রান্সফার সাজেশনস? ওয়েল, ট্রান্সফার সাজেশনস আই গেস মোটামুটি সবই কভার হয়েছে। বেন চিলওয়েলকে সবাই নিছিল, বাট বেন চিলওয়েল কিন্তু ইনজুর্ড, হি ইজ নট ফুললি ফিট, যদিও নামতে পারে। আর কেডিবির ব্যাপারে তো অলরেডি কথা হয়েই গেল। কেডিবি, ডি ব্রুইন আসলে ফিটনেসের মধ্যে নাই। গর্ডিওলার অভ্যাস আছে আসলে, ও হঠাৎ করে আসলে কাকে নামায় কখন নামায় কোনো কিছু ঠিক নাই। ম্যানচেস্টার সিটির আসলে ট্রান্সফার, মানে ম্যানচেস্টার সিটি প্লেয়ারকে রাখা একটু ডিফিকাল্টি বলা যায়। আর ট্রান্সফার আরেকটা বলবো হচ্ছে যে যাদের প্যাট্রিক ব্যামফোর্ড নাই টিমে, তারা ট্রাই করে দেখতে পারে, বিকজ হি ইজ অলসো ইন গুড ফর্ম।
এন্ড লিডস এর খেলা গত 3-4 গেম উইকে যেটুকু দেখা গেল আসলে খুবই অ্যাটাকিং ফুটবল খেলছে তারা, গোল কনসিড করছে ঠিকই কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলতেছে প্রচুর ডেলস এর আন্ডারে। সো প্যাট্রিক ব্যামফোর্ডকেও নেওয়া যেতে পারে, কারণ Right. বাজেট এখনো পর্যন্ত তার কম, 5.8 মিলিয়ন মাত্র। সো দ্যাট ক্যান বি অ্যান অপশন অ্যাজ ওয়েল। Right, that is an interesting suggestions. So let's do, Bappa, you can continue with the captaincy now. So let's move on to the captaincy option. ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক আই গেস, ক্যাপ্টেন্সি। ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে আসলে ক্যাপ্টেন্সি পিকটা খুবই খুবই ক্রুশাল হয়ে থাকে। আসলে দেখা যায় যে কোনো গেম উইক একটা ক্যাপ্টেন্সি পিক যদি পারফেক্ট হয় তাহলে যে কোনো ম্যানেজার এক লাফে অনেক উপরে চলে যেতে পারে, আবার ক্যাপ্টেন্সি যদি ফ্লপ হয় তাহলে দেখা যায় যে র্যাঙ্কিং এ অনেক নিচে নেমে যেতে পারে। প্রবাবলি এই উইকে আমাদের ক্যাপ্টেন্সি অপশন হিসেবে আমরা যদি মেইনলি 4টা প্লেয়ারের কথা বলি, ফার্স্টে যদি হ্যারি কেনের কথা আমরা বলি, ওয়েস্ট হ্যামের সাথে হোমে ফিক্সচার। হ্যারি কেইন যে রকম ফর্মে আছে, বিশেষ করে সনের সাথে তার যে পার্টনারশিপ, অবভিয়াসলি হি উইল বি এ ভেরি গুড অপশন। তবে এখানে বেশি কনসিডারেবল ফ্যাক্টর হচ্ছে যে হ্যারি কেইন কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকে ফার্স্ট ম্যাচটা পুরো 90 মিনিটস খেলেনি, 25 মিনিটস খেলেছিল। ডেনমার্কের সাথে নেক্সট ম্যাচটা গ্যারেথ সাউথগেট কতটুকু নামায় সেটার উপর ডিপেন্ড করবে আসলে যে জোসে মরিনিও হ্যারি কেইনকে ফুল 90 মিনিটস খেলাবে কিনা। কারণ স্পার্সের আসলে গত লাস্ট কিছুদিন ধরে বেশ টানা কিছু ম্যাচ চলতেছে, এবং হ্যারি কেইন যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার স্পার্সে, সো মরিনো হয়তো এমনও করতে পারে যে হ্যারি কেইনকে অল্প কিছুক্ষণ খেলিয়ে ম্যাচের যদি রেজাল্ট বের হয়ে যায় তাহলে উঠিয়ে নিতে পারে। আর অবভিয়াসলি হ্যারি কেইন খুব ভালো অপশন, হোমে খেলা, ওয়েস্ট হ্যামের সাথে খেলা, ওয়েস্ট হ্যামের ডিফেন্স এত মানে কম্প্যাক্ট না এখন পর্যন্ত। সো আবার পেনাল্টিও নিচ্ছে। সো আই থিঙ্ক হ্যারি কেইন উইল বি ফার্স্ট চয়েস অ্যাজ এ ক্যাপ্টেন। এরপরের অপশন গুলো যদি আমরা যাই তাহলে মো সালাহ। মো সালাহর ব্যাপারটা হচ্ছে যে সিজন শুরু করেছে হ্যাটট্রিক দিয়ে, ইভেন লাস্ট গেমে লিভারপুল যে 7টা গোল খেলো সেখানেও কিন্তু 2টা গোল ছিল তার। যদিও এভারটনের সাথে মো সালাহর ওইরকম This keeps coming back. খুব হ্যাঁ Coming মানে back. খুব হয়তো খুব ভালো হয়তো 7-2. স্কোরিং নাই, রেকর্ড নেই, বাট দ্য থিং ইজ যে মো সালাহ অলওয়েজ কিন্তু খুব ডেঞ্জারাস থ্রেট, সবসময় ডি বক্সের মধ্যে থাকে, তার কিন্তু শট নেয়ার টেন্ডেন্সি খুব বেশি, খুবই বেশি। আর যেহেতু সাদিও মানে এখন নাই টিমে, ডিয়েগো জটা মাত্র টিমে ঢুকেছে, সো মো সালাহর উপরই হয়তো কনসেন্ট্রেশনটা বেশি থাকবে। দুই উইং থেকে রাইট ব্যাক লেফট ব্যাক যারা আছে তারা ক্রস যখন করবে তখন মো সালাহকে টার্গেট করে আসলে বলগুলো বেশি যাবে। So Interesting. obviously he's a very good option. And also the thing is যে penalty অপশনটা তো আছেই। আর লিভারপুল মো সালাহ অলওয়েজ এ ভেরি গুড অপশন, মানে পুরো যদি সিজনের কথা চিন্তা করি তাহলে মো সালাহকে আসলে ক্যাপ্টেন দিয়ে দেওয়া যায়। আইদার দেখা যায় যে লিভারপুলের গোলগুলোর মধ্যে হয় তার গোল থাকে অথবা অ্যাসিস্ট থাকে, সো হি ক্যান বি এ ভেরি গুড অপশন অ্যাজ ওয়েল। নেক্সট যদি আমরা কথা বলি ডি ব্রুইন অবভিয়াসলি লাস্ট ফিউ ইয়ার্স তার যে পারফরমেন্স আর তার যেই আসলে ইম্প্যাক্ট খেলার উপরে, হতে পারে সেটা অ্যাসিস্ট, হতে পারে সেটা গোল স্কোরিং, ডি ব্রুইন অলওয়েজ এ ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। বাট দ্য ফ্যাক্টর ইজ যে এই গেম উইকে ও খেলবে কিনা। বেলজিয়ামের হয়ে সে লাস্ট ম্যাচটা খেলবে না, অলরেডি সে কিন্তু ব্যাক করেছে। আর যেহেতু গার্ডিওলার হাতে অপশন আছে, মিডফিল্ডে 2-1টা অপশন আছে, সে হয়তো ডি ব্রুইনকে রেস্ট দিতেও পারে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে খেলা কিন্তু আর্সেনালের সাথে, যদিও খেলা হোম, আর্সেনালের সাথে খেলার ব্যাপারে আমি আর্সেনাল টিমের থেকে আসলে আমি ডেঞ্জারাস বিলিভ করি হচ্ছে তাদের কোচ মিকেল আর্টেটাকে। বিকজ ম্যান সিটিকে যদি কেউ ভালোভাবে চিনে থাকে তাহলে হচ্ছে মিকেল আর্টেটা, বিকজ সে এই ক্লাবের সাথে ছিল, গার্ডিওলার সাথে ছিল, তাদের খেলার স্টাইল, তাদের স্ট্র্যাটেজি সবকিছু সে খুব ভালোভাবে জানে। পুরো ব্লুপ্রিন্টটাই প্রতিটা জানে। প্লেয়ারের হ্যাঁ প্রতিটা প্লেয়ারের স্ট্রেংথ, উইকনেস থেকে শুরু করে এভরিথিং তারা জানে, বিকজ এই প্লেয়ার গুলোর সাথে মিকেল আর্টেটা প্রচুর সময় কাটিয়েছে, ট্রেনিং গ্রাউন্ডে, প্র্যাকটিস গ্রাউন্ডে, স্ট্র্যাটেজি, অনেক কিছুতে সে অনেক সময় কাটিয়েছে। সো বলা যেতে পারে যে ম্যান সিটি খুব সহজে কিন্তু খুব ভালো ফিক্সচার না আসলে হোমে খেলা হলেও। আর আরেকটা ব্যাপার হচ্ছে লাস্ট আমরা যদি কয়েকটা ম্যাচ দেখে থাকি ম্যান সিটি ভার্সেস আর্সেনাল, সেখানে কিন্তু ম্যান সিটি স্ট্রাগল করেছে আর্সেনালের সাথে। আর্সেনাল দেখা যাচ্ছে যে মিকেল আর্টেটা লাস্ট 2-3টা ম্যাচ যারা যখনই ম্যান সিটির সাথে তারা খেলেছে, সবাই হয়তো ভেবেছে যে আর্সেনাল যে এখনকার কারেন্ট যে অবস্থা পয়েন্টস টেবিলের হয়তো ম্যান সিটি উড়াই দিবে, কিন্তু দেখা গেছে যে না, তারা সমানে সমানে লড়াই করেছে, এবং কিছু কিছু জায়গায় আর্সেনাল দেখা গেছে যে ম্যান সিটিকে টক্কর দিয়ে তাদেরকে বিটও পর্যন্ত করেছে। সো ডি ব্রুইন আমার মনে হয় যে একটা রিস্কি অপশন অ্যাজ এ ক্যাপ্টেন।
লাস্ট অপশন যদি আমরা চিন্তা করি ব্রুনো ফার্নান্ডেজ, ম্যানচেস্টার ইউনাইটেড খুব ভালো পয়েন্ট দিয়েছে লাস্ট সিজনে, খুবই ভালো পয়েন্ট দিয়েছে, পেনাল্টি টেকার। বাট দ্য থিং ইজ ম্যানচেস্টার ইউনাইটেড ইজ হ্যাভিং এ ভেরি টাফ টাইম আই গেস, বিকজ স্পার্সের সাথে আসলে তাদের এরকম একটা হোমে 6-1 মানে 6টা গোল খাওয়ার মতো একটা সিচুয়েশনের পরে টিমের মোরাল এখন আমার মনে হয় ডাউন। আর মিডিয়াতে আসলে বেশ কিছু নিউজ এসেছে ব্রুনো ফার্নান্ডেজের ব্যাপারে যে অলদো দিস ইজ নট অথেন্টিক রিউমার, যে ক্যাপ্টেন হ্যারি ম্যাগুয়ারের সাথে তার একটা গন্ডগোল হয়েছে, এবং সারপ্রাইজিংলি আমরা এটা খেয়াল করেছি যে ব্রুনোকে কিন্তু সেকেন্ড হাফে সাবস্টিটিউট করে দেওয়া হয়েছিল, উইচ ইজ ভেরি মাচ সারপ্রাইজিং, কারণ ব্রুনো আসলে ম্যানিউ লাস্ট 8-10টা ম্যাচে কিন্তু বেস্ট পারফর্মার, তো তাকে সেকেন্ড হাফে সাব করে দেয়া দিস ইজ নট এ গুড ইন্ডিকেশন। আই এম নট শিওর যে ব্রুনো আসলে ম্যাচ স্টার্ট করবে কিনা, যেটা খুব উইয়ার্ড শোনাচ্ছে, বাট ইউ নেভার নো, মানে যদি ম্যাচ স্টার্ট করে তাহলে হি ক্যান বি এ ভেরি গুড অপশন অ্যাজ ওয়েল, বিকজ নিউক্যাসলের সাথে খেলা অ্যাওয়ে, নিউক্যাসল এত ডিফেন্সে কম্প্যাক্ট না, সো ব্রুনোকেও নেওয়া যায়। আর ম্যানচেস্টার ইউনাইটেড একটা বড় ব্যাপার হচ্ছে তারা কিন্তু প্রচুর পেনাল্টি পায়, মানে আমি অন্যভাবে বলছি না, তাদের খেলার স্টাইলটাই এরকম যে তাদের যারা ফরওয়ার্ড লাইনে যারা আছে তারা প্রচুর ডি বক্সে ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে, এবং তাদের মুভমেন্ট খুব ফাস্ট, যে কারণে তারা প্রচুর পেনাল্টি পায়। সো ব্রুনো ক্যান বি এ ভেরি গুড অপশন। তো এই হচ্ছে মোটামুটি ক্যাপ্টেন্সির অপশন। আর একটা দুইটা যদি রিস্কের কথা যদি বলি তাহলে ইউ ক্যান ট্রাই কালভার্ট লুইন অ্যাজ ওয়েল, বিকজ ট্রেমেন্ডাস ফর্মে আছে, ইন্টারন্যাশনাল ম্যাচেও গোল পেয়েছে, লিভারপুলের সাথে খেলা, যদিও লিভারপুলের সাথে হোমে খেলা, লিভারপুলের ডিফেন্সের অবস্থা ভালো না লাস্ট ম্যাচের কথা হিসাব করলে। আর সবচেয়ে ডিফেন্সের লিভারপুলের সবচেয়ে বড় যেটা আমার মনে হয় যে অনেক বড় একটা স্তম্ভ, অ্যালিসন নাই। সো ক্যালভার্ট লুইন লাস্ট ফিউ ম্যাচে গোল করেছে, ইন্টারন্যাশনালও গোল করেছে, হি ক্যান বি এ স্কোরার অ্যাজ ওয়েল। সো আমার মনে হয় এগুলোই মোটামুটি অপশন, বাট একজন যদি পিক করতে বলা হয় তাহলে আই উইল গো ফর হ্যারি কেইন। রাইট, থ্যাংক ইউ। সেক্ষেত্রে আমি একটা কথা বলি, সেদিন কোথায় যেন একটা Sure. স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যেখানে গোলস কনসিডারেড, যে এক্সপেক্টেড গোলস কনসিডারেড যে স্ট্যাটিস্টিক্স, সেক্ষেত্রে দেখা গেছে যে আলটিমেটলি টপ 3টা টিমের মধ্যে যারা সবচেয়ে লিস্ট গোল এক্সপেক্ট করছে আর কি, তাদের মধ্যে টপে আছে হলো এভারটন, দ্বিতীয়তে আছে হলো ওকে, আর তৃতীয়তে আছে হলো ওয়েস্ট হ্যাম। ঠিক আছে, যাদেরকে আমরা ধরে নিয়েছিলাম আচ্ছা, আসলে একটা দুর্বল, বেসিক্যালি আমি জানি না ওয়েস্ট হ্যামের সাথে আসলে কি হচ্ছে, বাট যতটুকু বুঝতেছি সেটা হলো যে আসলে বেসিক্যালি হয়তো বা এটা হতে পারে যে ডেভিড ময়েস যবে থেকে কোভিড-19 আক্রান্ত হয়েছে তবে থেকে জুম কনফারেন্সের যে একটা ইনফ্লুয়েন্স আছে আর কি, সেই জুম কনফারেন্সের ইনফ্লুয়েন্সের কারণে হয়তো বা ওয়েস্ট হ্যামের প্লেয়াররা কিছু একটা করছে আর কি, মোটিভেটেড হয়ে গেছে। হ্যাঁ সামহাউ মোটিভেটেড আর কি, বাট I think they have been one of the most surprising teams. মানে এক ওয়েস্ট হ্যাম, আরেকটা হচ্ছে গিয়ে অ্যাস্টন ভিলা। I think অ্যাস্টন ভিলা they have been the most surprising team আর কি। মানে Right. ওয়েস্ট হ্যামের ডিফেন্স এতই খারাপ ছিল, they have made what 4 না 5 bids for Tarkowski, মানে যেগুলো সবগুলাই মানে রিজেক্ট হয়েছে, ওরা Rejected টার্কাউস্কি eventually কিনতে পারে নাই। তো ওদের ফিকচারও খারাপ, we were expecting যে ওয়েস্ট হ্যাম will concede a lot of goals, but মানে it has been vice versa. মানে আমি actually considering investing in West Ham defense, ওরা এত ভালো খেলতেছে। আমি স্ট্যাটিস্টিক্সটা দেখে একটু সারপ্রাইজ হয়েছিলাম, জানি হাউ ক্যান দে বি সো আপ অন টপ এনিওয়ে। বাট সালার ক্ষেত্রে আমার একটাই পয়েন্ট আছে হলো যে যতক্ষণ পর্যন্ত আমরা যতই বলি না কেন এভারটনের ডিফেন্স ভালো, বাট যতক্ষণ পর্যন্ত পিকফোর্ড গোল পোস্টে আছে আমার মনে হয় দ্যাট ইজ বি আনাদার কেপা কাইন্ড অফ সিচুয়েশন, যেখানে আলটিমেটলি হরেন্ডাস একটা কোনো মিস্টেক পিকফোর্ড করতেই পারে এবং সে কারণে সালা গোল পেতেই পারে। সো আই থিংক ইটস আ ভেরি গুড শাউট। ডি ব্রুইন It is okay, but not as bad as Adrian. মানে Adrian is something else আসলে, মানে এড্রিয়ান অন্য লেভেল, এড্রিয়ান অন্য Adrian is লেভেল আসলে। কি সবসময় আসলে মানে যেভাবে বলা হচ্ছে আসলে সালা কি সবসময় গোলকিপারের দোষেই গোল করে তা তো না, সালা সবসময় আসলে গোল করে, হ্যাঁ তা না, মানে তা না, যাই হোক ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টারের কাছ থেকে এর থেকে ভালো আশা করা যায় না, বাট সালা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, এটা আসলে No, সবাই of মেনে course, নিতে হবে। of course, of course. ইভেন লিভারপুল যদি সালার গোল থাকে, তো আমার মনে হয় যে সালা সবসময় ব্রুনো ফার্নান্ডেজ যে পয়েন্টস দেয় সব কি পেনাল্টি থেকে দেয়? সব তো পেনাল্টি থেকে দেয় না, তাই না? ব্রুনো ফার্নান্ডেজ Anyway, I think it needs a different discussion. বড় একটা স্ট্যাটিস্টিক কালকে বের করে দিতে পারে, মানে আমার মনে হয় আমরা আরেকটা ডিসকাশনে যাই। কতগুলি গোল ছিল আর কতগুলি পেনাল্টিতে আসছে, এটা বের করা খুব একটা কঠিন ব্যাপার হবে না। যাই হোক, বাট খুবই ভালো ক্যাপ্টেন অপশন এবং প্রতি উইকেই আসলে এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে যে এক্স্যাক্টলি সালার নাম অবশ্যই থাকবে, সবসময় থাকবে, ইভেন হোম অ্যাওয়ে টাফ ফিকচার ইজি ফিকচার সব জায়গাতেই থাকবে। না, তো এটা আমার মনে হয় যে
Right. Absolutely. Next season Bruno Fernandes কয়টা পেনাল্টি স্কোর করছে আর সালা কয়টা পেনাল্টি স্কোর করছে। Okay, Anyway, আরেকদিনের discussion. let's move to the next topic. Let's not continue with Salah, whether Salah and Fernandes. Differentials. Differentials এর ক্ষেত্রে আমরা এখনো দেখছি যে স্টার্লিং এখন পর্যন্ত 6.6, he looks sharp. Aguero ফেরত আসছে, জানি না গেম উইক 5 খেলবে কিনা, বাট ডেফিনেটলি গেম উইক 6 আশা করছি সে খেলবে। সো যদি তাই হয় তাহলে আলটিমেটলি স্টার্লিং উইল গো ব্যাক টু হিজ ওন পজিশন, যেখানে সে আলটিমেটলি ভালো করতে পারে। এখন পর্যন্ত সে 9টা শট নিয়েছে অলরেডি। রাশফোর্ড আছে 5.6, তার টিম সিলেক্টেড। তার পারফরমেন্স এখন পর্যন্ত আহামরি কিছু না, বাট মার্শিয়াল যেহেতু সাসপেন্ডেড এবং অলরেডি কি বলে আপনার কাভানি খেলবে না কারণ সে কোয়ারেন্টাইন করতে হচ্ছে তাকে। সো সেক্ষেত্রে রাশফোর্ড হয়তো এবার স্ট্রাইকিং পজিশনে খেলতে পারে। সো দ্যাটস আ গুড অপশন। আর রিচার্লিসন 8.3, এখন পর্যন্ত 14টা শট নিয়েছে এবং সবচেয়ে বেশি পয়েন্ট। এবং যেটা আমি বলছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে একটা প্লেয়ার যার উপরে আমি খুবই কনফিডেন্ট যে এই সপ্তাহে গোল করবে সেটা হলো রিচার্লিসনের উপরে। আমি বলবো না আউটকাম কি হবে, বাট আমি ডেফিনেটলি কোয়াইট কনফিডেন্ট যে রিচার্লিসন গোল করতে পারে। বাট এনিওয়ে দ্যাটস দ্যাট। এছাড়া আসলে আমার এক্সট্রা কোনো ডিফারেন্সিয়ালস আসলে বলার কিছু নেই। এনি আদার ডিফারেন্সিয়ালস ইউ গাইজ ওয়ান্ট টু টক অ্যাবাউট quickly? One player that I really like is Jack Grealish. Jack Grealish last games I found him to be exceptional. He look like he's in form. Englander হয়েও ভালো খেলছে। এবার অ্যাস্টন ভিলার well after a 7-2 thump ওদের টিম মোরালও বেশ হাই। ওদের ফিকচারও ইনিশিয়ালি যে টাফ ফিকচার ছিল is easing up slowly. So I really like, I'll be keeping my eye on him to get him in the near future. Right. Okay. So let's move to the next section, যেটা হলো আমরা বেসিক্যালি আমাদের নিজেদের টিম 1 মিনিটের মধ্যে আমাদের পসিবল ট্রান্সফার এবং আমাদের ক্যাপ্টেন্সি অপশন। আমি শুরু করছি প্রথমে বাপ্পাকে দিয়ে। বাপ্পা, তোমার পসিবল ট্রান্সফার এই গেম উইকে এবং তোমার ক্যাপ্টেন চয়েস তোমার নিজের টিমের জন্য। ওকে, আমার নিজের টিমের কথা যদি বলি, ক্যাপ্টেন চয়েস আসলে আমি আগেই বলেছি আমি হ্যারি কেনের জন্য আসলে ক্যাপ্টেন্সি দিতে চাচ্ছি। আনফরচুনেটলি হ্যারি কেন আমার টিমে নাই, হ্যারি কেনকে আমি টিমে নিব। জেমি ভার্ডির বদলে আমি আসলে হ্যারি কেনকে নিতে চাচ্ছি, এটা হচ্ছে একটা বিষয়। আর ট্রান্সফার ইনের কথা যদি বলি, এই তো বলে দিলাম যে একটা ট্রান্সফার আছে আমার, একটা ট্রান্সফার দিয়ে আমি হ্যারি কেনকে নিব। আর হচ্ছে আই এম নট শিওর আসলে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে or I can switch to Son, KDB কে আমি ট্রান্সফার আউট করে দিয়ে সনকে নিতে পারি, সেক্ষেত্রে আমার জেমি ভার্ডি টিমে থাকবে। আর যে ফান্ডটা আমার বাঁচবে সেটা দিয়ে আই ক্যান ইনভেস্ট ইনটু বেটার অপশন ইন দ্য মিডফিল্ড আই গেস। বাট সেটা আসলে এখনো ডিসাইড হয় নাই। সবকিছু ডিপেন্ড করবে বেসিক্যালি আজকে যেহেতু জাস্ট টুইসডে, ওয়েডনেসডেতে হ্যারি কেন কতটুকু খেলে, ইনজুরি হয় কিনা, সবকিছু ডিসিশন নিয়ে ফ্রাইডেতে আই উইল ডিসাইড। রাইট। ওকে প্রণয়, কুইকলি। তো আমি অলরেডি হচ্ছে কি ওয়াইল্ড কার্ডে আছি, সো আই হ্যাভ গট সো মেনি ট্রান্সফারস, সো মেনি প্লেয়ার্স আর গোইং আউট এন্ড ইন। সো প্রচুর ট্রান্সফার আছে, এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই। বাট ক্যাপ্টেন চয়েস যদি বলি, আইদার সন অথবা সালাহ, এই দুজনের একজনের উপর আসলে রিলাই করতে যাচ্ছে আমি। রাইট। আশফাক, quickly. I don't have a straight out captaincy choice. Everyone who follows the show knows that I played the wild card and অনেক ভাবে ধরা খাইছি wild card নিয়ে। আমরা সেই টপিকে নাই গেলাম, পচানি না খাইছে। তোমার জন্য গান আছে বা তুমি, আমি জানি তুমি একটু হতাশ ওয়াইল্ড কার্ড খেলার পরে, এবং তুমি ওয়াইল্ড কার্ড খেলার পরে একটু ফ্লপ করছো। আজকে কিশোর কুমারের মৃত্যুবার্ষিকী, তুমি একটা খুবই বিখ্যাত গান গাইছিল, আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই। আপনি গান গাইতে থাকেন, আমি মুখ বাঁচাইতে আমি শুনে যাই। যাই হোক, wild card, I already wasted my wild card, so our options currently is to go with DCL. Foba, I have a plan to bring in Son instead of KDB, depending on see how his fitness levels are, etc. So এছাড়া clear cut options এই মুহূর্তে নাই, but if I had to go for a captaincy option, would probably be a Spurs asset. Right. Okay. আমার ক্যাপ্টেন্সি অপশন প্রবাবলি ইদার ব্রুনো ফার্নান্ডেজ অর স্টার্লিং। আমার অলরেডি আমি ট্রান্সফার করে ফেলেছি, সেটা হলো আমি বেসিক্যালি গর্ডনকে আপগ্রেড করে
সেটাকে সান বানিয়েছি এবং আমার অ্যাডামস যে ছিল তাকে আমি ডাউনগ্রেড করে বেসিক্যালি ব্রুস্টার করেছি। আপনি অ্যাডামস ছেড়ে দিচ্ছেন এতদিন পালার পরে? হ্যাঁ, অবশেষে ভালোবাসা ছেড়ে দিতে হয় ভাই, প্রজাপতিকে বেশিক্ষণ ধরে রাখা যায় না আসলে। হ্যাঁ, হি ইজ দ্য মোস্ট আনলাকিয়েস্ট প্লেয়ার এনিওয়ে। সো আমার মনে হচ্ছে ব্রুস্টার উইল বি আ ভেরি ইম্পর্টেন্ট গেম চেঞ্জার। আমরা হয়তো বা আবার একটা গ্রিনউড সিচুয়েশন দেখতে পারি এবং যার কারণে সো দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। অ্যান্ড FPL ম্যানেজার্স, আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব, প্লিজ হিট দ্যাট বেল নোটিফিকেশন, যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর ব্যাপারে আপডেট পান। আমরা আরো দুটো ভিডিও নিয়ে আসবো, PL কভারেজ, কম্প্রিহেন্সিভ গাইড, যেটা আমরা ইন্টারন্যাশনাল ম্যাচেসে কে কেমন পারফর্ম করেছে যারা প্রিমিয়ার লিগ খেলে তাদের ব্যাপারে, এবং আমরা আমাদের ইনজুরি রেগুলার যেটা ভিডিও আছে ইনজুরি এবং প্রেস কনফারেন্স, সেটাও নিয়ে আসবো। সো আপনাদের যদি কমেন্ট থাকে, কোনো কিছু জানার থাকে, প্লিজ অবশ্যই জানাবেন, এবং আমাদের এই ভিডিওটাকে পছন্দ করে থাকলে ডেফিনেটলি লাইক করবেন। Thank you so much, Bappa, joining us today. Pranay, thank you as usual. Thank you, everyone. Good luck for the next game week. Thank you very much. Good luck, guys. All the best. Take care. Take care.